ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বিএনপি। আজ ঢাকা উত্তরের ৬টি নির্বাচনী আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের জনসভা। আজ ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এরপর ঢাকা ১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, ঢাকা ১৫ আসনে মিরপুর ১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে, ঢাকা ১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা ১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সংস্কার বাস্তবায়নের জন্য সকলকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও ১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে ঠাকুরগাঁও ১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনী সভায় তিনি এই কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের পাশে অতীতে বিএনপি যেমন করেছিল ঠিক একইভাবে আগামীতেও বিএনপি আপনাদের পাশে থাকবে বলে জানান মির্জা ফখরুল। পরে তিনি আরেকটি নির্বাচনী সভায় যোগ দেবার উদ্দেশ্যে রওনা হন। কেউ কতজন খারাপ প্রকাশে আপনাদের উপরে অত্যাচার করবে, আপনাদেরকে ধারণ করবে, এটা তো সংস্কার আন্তরিকতা না পায়। মনে রাখবেন যে আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি, সবসময় অতীতে ছিলাম, এখন আছি। রাজনৈতিক দলকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর BISS সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে জাইমা বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত পাইপলাইন সৃষ্টি করা এবং ধরে রাখতে না পারলে সুযোগ সুবিধা থাকবে না। অনুষ্ঠানে গণতন্ত্রের সংগ্রামে অবদান, অবস্থান, অংশগ্রহণ সহ এবং সমাজের নানা প্রতিবন্ধকতা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা। আমাদের একটা দেশ আছে, আমাদের একটা সংবিধান আছে, আমরা এই দেশের নাগরিক। এই জিনিসটা যে আমরা বলতে পারি, আমাদের একটা পাসপোর্ট আছে। তো এই জিনিসগুলোকে আবার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার যে জায়গাটা ডিভাইড করা হচ্ছে। রাজনীতি এবং বিভিন্নভাবে সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত আছেন, উমামা আছেন, হিমা আছেন, লিমা ছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত। তাদেরকে তারা বলেছেন তারা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আমরা যদি সুযোগ না পাই, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই, এই সি-সুইট অ্যাক্সেস যদি না পাই, তখন কিন্তু মানে এই যে পলিসিস ইমপ্লিমেন্টেশন যে আচ্ছা ঠিক আছে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করব ওইগুলো কিন্তু হয় না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সকালে বাড্ডার DIT প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় তাহলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইলিয়াস মাতবরের রিপোর্ট। রাজধানীর বাড্ডার DIT প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় যোগদান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় তাহলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ভূমিদস্যুদের সিন্ডিকেটকে ঢাকা 11 থেকে চিরতরে নির্মূল করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। পরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। 59 জন ভয়াবহ ইনকিলাবের
ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন, এগুলা শুনলে পেশায়ও হাসবে। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। সারা দেশ এখন জেগে উঠেছে উল্লেখ করে জামাত আমির বলেন, জনগণ 12 তারিখ দুর্নীতি, চাঁদাবাজ ও দখলদারদের লাল কার্ড দেখাবে। বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণ রায় দেবে জানিয়ে নির্বাচিত হলে দেশের মালিক নয়, জনগণের সেবক হবার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর রহমান। প্রধানমন্ত্রী একই অপরাধ করলেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্ধারিত সময়ে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তবে নির্বাচন গ্রহণযোগ্য করতে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরির দাবি তাদের। আগামী সরকার মানুষের অধিকার আদায়ে কাজ করবে বলেও আশা করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইউসুফ আলী রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশে নির্বাচনী আসনগুলোর সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন পর ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে তেমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি সাধারণ মানুষের। গত 17 বছর মানুষ নিজের ইচ্ছায় স্বইচ্ছায় ভোট দিতে পারে নাই। এই 24-এর আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা চাই এই সরকার আমাদেরকে একটা এমন সুযোগ করে দেখ যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে। সমর্থিত দলের পক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। তারেক জিয়ারে ভালো লাগছে, হ্যারে আমরা ভোট দিব। কেন তারেক জিয়াকে কেন ভালো লাগে? ভালো লাগছে কে লাগে? দুনিয়ার মধ্যে ইতিম কিচ্ছু নাই, মা নাই, বাপ নাই, ওর কিচ্ছু নাই। ও শুধু দুনিয়াতে এলকা, ওর সব কিছু শেষ। ওরে ভোট দিব, পাশ হোক আর ফেল হোক, এটা আল্লাহর ইচ্ছা। এত বছর ধরে পায় না, পাইছে। ওর মাটারও কষ্ট করছে, এবার দিয়া দেখি ভালো কিছু করতে পারে। কেন বেচারা কষ্ট করছে তো, বিদেশ থেকে আইলো। আমার যে নাঙ্গল, ধানের শীষ, নৌকা সব দেখা শেষ, এবার দাড়িপাল্লা দেখবো। আমরা মুসলিম রাষ্ট্র, আমরা মুসলমান, আমরা ইমানের দায়িত্বে ইসলামের পক্ষে ভোট দেব, সোজা কথা। যদি ফেয়ার নির্বাচন হয়, অবশ্যই যে সৎ ইনসাফের মাধ্যমে জয় ভোট করবে তারই জয় হবে। কোনো অজুহাতেই যেন বহুদিনের প্রত্যাশিত ভোট বিলম্বিত না হয় তেমন আশা সাধারণ মানুষের। আমরা চাই না নির্বাচনটা বিলম্বিত হোক। এই নির্বাচন বিলম্বিত না করে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশ ফিরে আসুক, এটা আমরা চাচ্ছি। 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনটা এই অবস্থায় আদৌ সুষ্ঠু হবে কিনা সেই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীতে যারা সরকার গঠন করবে তারা 71 ও 24-এর চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, এমনটাই আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এদেশের মানুষ তারা চায় সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকুক, তারা চায় বাক ও ব্যক্তি স্বাধীনতা। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সব রকমের কাজ করবে। দেশ জুড়ে যখন নির্বাচনী আমেজ বিরাজ করছে, সাধারণ মানুষ তখন ভোট প্রদানের অপেক্ষায় প্রহর গুনছে। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, এমনটাই আশা ভোটারদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, শেষ মুহূর্তের প্রচারণার কেমন চিত্র দেখছেন ভোলায়, আমাদের জানাবেন। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন কিন্তু প্রায় শেষ সময় চলছে। আমি কিন্তু এখন আছি ভোলা সংসদীয় 2 নং আসনে আছি। ভোলাতে যে 4টি আসন রয়েছে, এই 2 নং আসনেই কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাওলানা মোহাম্মদ ফজলুল করিম। তিনি তার নির্বাচনী আসনে
শুরু থেকেই তিনি তার ভোটের মাঠে কাজ করে যাচ্ছেন, প্রার্থীদের ধারে ধারে ঘুরছেন এবং ভোলার উন্নয়নে কাজ করবেন বলে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোলার যে 4টি আসন রয়েছে, 4টি আসনই জামাত ইসলাম সহ তাদের যে সম্ভাবনা প্রার্থী রয়েছে জোটে, তারাও কিন্তু একই রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তো আমার সাথে কিন্তু এখন আছেন এই 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা নিয়ে যিনি নির্বাচন করছেন। আমি আপনার কাছে জানতে চাইবো, এই আগামী 12 তারিখের ভোটে আপনারা জিতার বিষয়ে কতদূর আশাবাদী এবং নির্বাচনের মাঠে কোনো সংশয় আপনাদের আছে কিনা? আমি তো দীর্ঘদিন পর্যন্ত মাঠে আছি, প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি জনগণের মাঝ থেকে ভালোই সাড়া পাচ্ছি এবং আমি আশাবাদী যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি অথবা কোনো কেন্দ্র দখল ইত্যাদি যদি না হয় তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ, এই আস্থা আমার জন্মেছে। আর সমস্যা বলতে যেটা, সেটা হলো যে প্রতিপক্ষের পক্ষ থেকে প্রতিনিয়তই আমরা বাধার সম্মুখীন হচ্ছি। যেমন আমাদের নারী কর্মীরা যখন কোথাও যায় লিফলেট ইত্যাদি বিতরণ করার জন্য, তখন তাদের শ্লীলতাহানির ঘটনা ইতিমধ্যে ঘটেছে। আমাদের প্রচার প্রোপাগান্ডায় তাদের আক্রমণ চলেছে, আমাদের প্রচার গাড়ি তারা ভাঙচুর করেছে ইত্যাদি। এটা প্রতিদিনই ঘটছে। এজেন্টদের ভোটের পরিবেশ ঠিক থাকলে আপনারা বিজয়ের ব্যাপারে কতদূর আশাবাদী? আমরা 100% আশাবাদী। যেমনটি বলছিলেন আমাতুল, নির্বাচনের যদি নিরাপত্তার বিষয়টি যদি সঠিকভাবে থাকে তাহলে দাঁড়িপাল্লা আসন নিয়ে যে সংসদীয় আসন 2-এ দাঁড়ির পক্ষে মাওলানা মুহাম্মদ ফজলুল করিম যে নির্বাচন করতেছেন, তিনি শতভাগ আশাবাদী এই আসনটি থেকে তিনি বিজয়ী হবেন বলে কিন্তু আমাকে এমনটি জানিয়েছেন। তো এই ছিল ভোলা বরানউদ্দি থেকে আমার নির্বাচন নিয়ে সর্বশেষ খবর। আমাতুল। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। চাঁদপুর 3 সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় পথসভা, উঠান ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে সাধারণ ভোটারদের চাওয়া সন্ত্রাস, চাঁদাবাজি প্রতিরোধ ও নদী ভাঙন রোধ সহ নিজ এলাকার উন্নয়নে করবে এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। চাঁদপুর প্রতিনিধি মোনার কাননের তথ্য ও ভিডিও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। শীতের কুয়াশা উপেক্ষা করে মেঘনা ডাকাতিয়া বেষ্টিত এই জনপদে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। উঠান বৈঠক থেকে শুরু করে পাড়া মহল্লার চায়ের দোকান, সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি। এ আসনে বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলন সহ 7 জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। চাঁদপুর 3 আসনের 19টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা 5,46,331 জন। এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের পাশাপাশি রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররাও। চাঁদপুর 3-এ আমরা জনগণের প্রার্থী চাই, যে জনগণের 17 বছর সুখ দুঃখে ছিল এবং ভবিষ্যতে আমরা এমন একজন প্রার্থী চাই। রাস্তাঘাট আছে, শিক্ষা ব্যবস্থা আছে, যে আমরা এই চাহিদাগুলা মিটাইতে পারি এমন লোকের কাছে, যে আমাদের দুঃখ সুখ বুঝে আমাদের কাছাকাছি থাকে, বা আমরা উনারে চাওয়া মাত্র যে উনারে আমরা কাছে পাই। বিগত 17 বছর যারা হামলা খাইছে, নির্যাতিত হয়েছে, যাদেরকে সাহায্য সহযোগিতা করছে, জনগণের কল্যাণমূলক কাজ যারা করে আসছে, তাদেরকে আমরা প্রতিনিধি হিসেবে দেখতেছি। এদিকে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে এবং নিজেকে বিজয়ী করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রয়েছে কিছু অভিযোগও। যারা এই সমস্ত আইন করেছে সেটা এই ফেসিবাদের আইন এখনো বহাল আছে। সমস্যাটা ওই জায়গায়। ইঞ্জিন চালিত রিক্সা, ইঞ্জিন চালিত অটো যদি চলে, ভোটার যদি ভোট কেন্দ্রে বেশি যেতে পারে, এটা সরকারের জন্য ক্রেডিট। কিছু লোক তারা ভীত সন্ত্রস্ত হয়ে সেই পেশিবাদী কায়দায় কিছু অন্যায় কাজ করার চেষ্টা করছে। বিশেষ করে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে এই 10 দলীয় জোটের ভোটারদেরকে কোথাও হুমকি দিচ্ছে, কোথাও নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, অপপ্রচার করছে। অতএব যার কারণেই কিছু ভোটারদের মাঝে শঙ্কা সৃষ্টি হয়েছে। আপনারা সংঘাতে জড়াবেন না। আপনারা কে বাধা দিচ্ছে তাদের দায়িত্ব, তাদের নাম সহ আপনারা তালিকাভুক্ত করেন। আমরা ইনশাল্লাহ সেটা নোট করছি। আমরা সেটা সম্মিলিত আরও আমরা লিস্ট আকারে, তালিকা আকারে যদি দেখেছেন তারা বিভিন্ন জায়গায় আমাদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা এগুলো নোট রাখছি। ইনশাল্লাহ আমরা একটা সময়ে এগুলো প্রশাসনের কাছে আমরা জমা দিব। নদী কেন্দ্রিক একটি পর্যটন নগরী হিসাবে
পর্যটন শহর হিসাবে আমি চাঁদপুর এবং হামিরচরকে গড়ে তুলবো। অবশ্যই আমরা ক্ষমতা গেলে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করব। সব প্রতিকূলতা ডিঙিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের অপেক্ষায় চাঁদপুরের মানুষ। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণার কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। আমাদের যেমনটা জানাতে চাই, রয়েছি বরিশাল সদর 5 আসন একেবারেই খোদ সিটি কর্পোরেশনের সংলগ্ন শহীদ মিনার চত্বরে রয়েছি। আজ এখানে কিন্তু শায়েখে চরমনায় যিনি রয়েছেন হাত পাখার মনোনীত ইসলামী আন্দোলনের প্রার্থী, তিনি ফয়জুল করিম মুফতি, তিনি কিন্তু তার নির্বাচনী জনসভা এখানে প্রচারণা চালাবেন। এখান থেকে আজ বড় আকারে সব থেকে বড় সমাবেশ করবেন, র্যালি করবেন এবং শহর প্রদক্ষিণ করে আবার স্টিমার ঘাট হয়ে তিনি শেষ করবেন এবং এখানে নির্বাচনী জনসভায় কিন্তু তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি বলতে চাচ্ছেন নদী বিবাহিত বরিশাল, অনুন্নত বরিশাল, সেই বরিশালকে তিনি উন্নয়ন করবে। এবং এখানটা একটু বলে রাখি যে জেনে থাকবেন এখানে হচ্ছে চরমনের একটি বড় ঘাঁটি বলতে পারি আমরা, এবং ভোট ব্যাংক রয়েছে এখানে। তাদের বিগত দিনেও কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছে, তাদের কিন্তু সব থেকে বেশি ভোট পেয়েছে বরিশালের এই আসনটি থেকে। সেই ধারাবাহিকতা তারা বিশ্বাস করে এবার নির্বাচনে তাদের বিজয়টা আসলে সুনিশ্চিত। তারপরে তারা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদকের কাছে একটু কথা বলে জানতে চাইব। এখানে তো আজ চরমনার যিনি পীর সাহেব সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেবের আসার কথা ছিল। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা, কেমন প্রচারণা দেখছেন এবং নির্বাচনী বিজয়ের ক্ষেত্রে আপনার প্রার্থী কতটুকু আশাবাদী? সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বরিশালবাসী, আমরা আলহামদুলিল্লাহ মাঠের অবস্থা অত্যন্ত সুন্দর এবং মানুষ অপেক্ষায় আছে 12 তারিখ কখন আসবে, যে তারা ভোট দেওয়ার জন্য খুবই ইচ্ছুক যে পাখা মার্কার বিজয় এবার নিশ্চিত ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আপনারা ইতিমধ্যে শায়েখের বক্তব্য শুনছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুই এক ডজন এমপির মর্যাদা তাকে দিয়েছেন, কিন্তু তিনি কেন আসলেন এই নির্বাচনে? সেটা হলে বরিশালকে সুন্দর একটা বরিশাল হিসেবে গড়ার জন্য তার ইচ্ছা, সে কারণে তিনি মানুষের সহযোগিতা চাইতেছে ভোটের মাধ্যমে। এখানে বরিশাল যদি তিনি কোনো আইনের ব্যাপারে বক্তব্য দেন সেটা কার্যকরী হবে না, সংসদে যদি 2-1 মিনিট তিনি কথা বলেন সেটা পাশ হবে, এটাই তার মনের ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ বরিশালের জনগণ এত পরিমাণে উৎফুল্ল যে 12 তারিখ কখন আসবে তারা পাখা মার্কায় ভোট দেবে। বিশেষ করে মহিলা মনে হচ্ছে যেন 100 তারা আমাদেরকে পাখা মার্কায় ভোট দেবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। ধন্যবাদ। যেমনটা জানিয়েছিলেন, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি, এই আসনে এবার নির্বাচনটা হবে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ। সে লক্ষ্যে সকালে কিন্তু সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আমাদের সাথে বসেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশ্চিত করেছে 12 তারিখে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং দিনের ভোট দিনেই হবে আর রাতে নয়। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরাও বিশ্বাস করি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীতে বরিশালে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার যতটুকু তথ্য ছিল। আমাতুল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি লালমনিরহাটে। সেখান থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহফুজ সাজু। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র 3 দিন রয়েছে। আগামী 12 তারিখে সেই প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে এই অল্প সময়ের মধ্যে শেষ সময়ে এসে কিন্তু প্রচারণা এখন তুঙ্গে। দিন রাত একাকার করে কিন্তু লালমনিরহাটের 3টি সংসদীয় আসনের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, ছুটছেন। তিনি অ্যাডভোকেট লাবলু, তার সাথে আমরা কথা বলবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই সংসদীয় আসনে আপনি নির্বাচিত হলে আপনি এই এলাকার মানুষের জন্য কি করার ইচ্ছা আপনার রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভিকে। আপনারা জানেন স্বাধীনতার 54 বছরে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, এই এলাকায় নির্বাচিত এমপি ছিল, তারা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বললেও এই এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যুব সমাজের কর্মসংস্থান তৈরি হয়নি, এখানে রাস্তাঘাট ঠিকঠাকভাবে নির্মাণ হয়নি। আপনি জানেন এটি একমাত্র রাস্তা, এই রাস্তাটি হলো বুড়িমারি থেকে এই জেলার একমাত্র রাস্তা, যেটি বাংলাদেশে বুড়িমারি স্থলবন্দরেও ব্যবহার হয়। এই রাস্তাটি প্রশস্ত না হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে লোকজন মৃত্যুবরণ করতেছে। আপনি জানেন এখানে তিস্তা মহাপরিকল্পনা এখন নতুন করে বাস্তবায়নের কথা বললেও সেটি দীর্ঘদিন থেকে ঝুলন্ত রয়েছে। আপনি জানেন আমাদের এই এলাকায় স্বাস্থ্যসেবা অত্যন্ত নিম্নমানের, হাসপাতালগুলোতে চিকিৎসা ঠিকঠাকভাবে নাই, নারী শ্রমিকদের জন্য তেমন কোনো ব্যবস্থা এখানে নেই। আমরা মনে করি আগামী দিনে আল্লাহর রহমতে এই জাতি যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথমত আমরা এই এলাকার তরুণদের হাতে
কাজ তুলে দিতে চাই, তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে যে আমরা প্রতি বাড়ির কমপক্ষে একজন যুবক অথবা যুবতীকে ট্রেনিং এর মাধ্যমে তার হাতে আমরা কাজ তুলে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটা জানেন যে আর মাত্র আগামীকাল পর্যন্ত কিন্তু এই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যেতে পারবেন, তারপরে কিন্তু প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে এবং আগামী 12 তারিখ কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল লালমিনহাটের নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল ও লালমনিরহাট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে আমরা ইসিবি চত্বরে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, রাজধানীতে বিএনপি চেয়ারম্যানের জনসভা ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভাগীয় শহরে এবং জেলা শহরে যেসব নির্বাচনী সমাবেশ করেছেন সেগুলো ইতিমধ্যে সমাপ্ত করেছেন, দেশের সব কয়টি বিভাগে সম্পন্ন করেছেন। আজকে তিনি ঢাকাতে বেশ কয়েকটি সমাবেশে বক্তব্য রাখবেন। এই যে ইসিবি চত্বরে যে সমাবেশটি, সেটি ঢাকা 17 আসনের এবং সেখানে তিনি নিজেই বিএনপির মনোনীত প্রার্থী। তিনি এই আসন থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ঢাকা শহরে যে কয়টি নির্বাচনী সমাবেশ রয়েছে সেই সমাবেশগুলোর মধ্যে তিনি তার নিজ আসন দিয়ে আজকে প্রচারণা শুরু করছেন। এরপর তিনি পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালাবেন এবং সেখানে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তাদেরকে পরিচয় করে দেবেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমান মঞ্চে এসে উপস্থিত হবেন। ইসিবি চত্বরে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে এসে তিনি উপস্থিত হবেন এবং সেখানে সমবেত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইসিবি চত্বর। এখানে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের যে প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের নামে তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ যেহেতু দলের চেয়ারম্যান আজকে এখানে আসছেন, সেহেতু স্বাভাবিকভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা দিয়েছে। তাই তো তারা দুপুর থেকে এখানে এসে জড়ো হয়েছে। যদিও 2টায় তিনি এখানে আসার কথা ছিল, এখন প্রায় 3:20 বেজে গেছে। রাস্তায় কিছুটা যানজটের কারণে হয়তো তারেক রহমানের এখানে আসতে কিছুটা সময় লাগতে পারে। তিনি এসে এখানে পৌঁছে দলীয় নেতাকর্মীদের প্রতীকে করছেন, সেই 17 আসনে তাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাবেন। এরপর তিনি পর্যায়ক্রমে ঢাকায় যে কটি আসন রয়েছে সেই কটি আসনে তিনি সমাবেশ করবেন আজ এবং আগামীকাল। সেখানে দলীয় প্রার্থীদেরকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন এবং ঢাকাবাসী দেওয়ার জন্য আহ্বান সমস্যা রয়েছে এবং জাতীয়ভাবে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানেরও আশ্বাস দিবেন বলে ধারণা করা হচ্ছে। আমাতুল, ইসিবি চত্বরে বিএনপি নির্বাচনী সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসিবি চত্বর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। দর্শক, এবারে মাদারীপুর থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদ সর্দার। মাদারীপুরে 13দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত রয়েছেন বিভিন্ন দলের প্রার্থী। বিশেষ করে মাদারীপুর বিএনপি মনোনীত প্রার্থী জাহান, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা ভোটার দ্বারা তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আগামীতে সে নির্বাচিত হলে মাদারীপুরের জন্য কি কি করবেন এই বিষয়ে আমরা তার সাথে সরাসরি কথা বলতে চেয়েছি। আমাদের সাথে এখন আছেন আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাহান, যিনি আগামীতে এই মাদারীপুরে 2 আসনে তার চিন্তা ভাবনা কেমন এবং তার নির্বাচনে তার কোনো সংশয় এবং আগামীতে নির্বাচিত হলে সে মাদারীপুরের জন্য কি কি করবেন এই বিষয়ে নিয়ে তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে তার সাথে কথা বলবো। ধন্যবাদ মাই টিভিকে। আমি জাহান, রাজর মাদারীপুর 2 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী। আজকে আমার নির্বাচনী কাজ অত্যন্ত সুন্দরভাবে চলছে। স্বতঃস্ফূর্তভাবে আমরা জনগণের সাড়া পেয়েছি এবং দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা আমাদের জনাব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঘোষণা করেছিলেন। আজকে সেটাকে বাস্তবায়িত করাতে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে।
আমি নির্বাচিত হলে আরও কতগুলো জিনিস আছে যেগুলো আমি এখন বললে নির্বাচন আচরণবিধি ভঙ্গ হবে, সেগুলো আমি বলতে চাই না। আমার মাদারীপুর একটা নতুন মাদারীপুর করব, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলতেছিলাম মাদারীপুর বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলী মিয়ার সাথে। তো এই ছিল মাদারীপুরের থেকে আমাদের মাদারীপুর বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলী জানের বিভিন্ন প্রচারণার সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত ছিলেন প্রতিনিধি মাসুদ সর্দার। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আগামীকাল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। চুক্তি স্বাক্ষরের পর এর বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ কোটি টাকার পণ্য রফতানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখতে এবং সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক 30 থেকে 35 হাজার কোটি টাকা। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে মোট 47টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল, তবে আপাতত 25টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রতিযোগী দেশসমূহের থেকে আমরা 20% ট্যারিফ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি যে 9 তারিখের যে বলেছেন সেখানে আমরা চেষ্টা করছিলাম যে আরো কত কমানো যায়, কতটুকু কমবে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা পারছি না আপনাদেরকে। আমরা আলোচনার ভিত্তিতে দেখব। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। আমরা সেই প্রচেষ্টায় এখনো রত রয়েছি। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকেও সমাধান না আসায় সকাল 8টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। ফলে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এনসিটি, সিসিটি ও জিসিবি এই 3টি প্রধান টার্মিনালের কার্যক্রম সম্পূর্ণ স্থবির। দেশের মোট রপ্তানি বাণিজ্যের প্রায় 91% এই বন্দরের উপর নির্ভরশীল। টানা কয়েকদিনের অচলাবস্থায় আমদানিকারক ও রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এই মুহূর্তে রংপুর থেকে নির্বাচনী আমেজের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরের নির্বাচনী প্রচারণার আমেজ কেমন দেখছেন, আমাদের জানাবেন। হামাতুল, আসলে যেমনটা বলছিলেন যে নির্বাচনের দিনক্ষণ খুব একটা নাই, এই কারণে প্রার্থীরা দিনরাত দেখাকার করে যে শেষ সময়ের যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে, সংসদীয় 6টি আসনের যারা প্রার্থী রয়েছে এবং সেই প্রার্থীরা কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, সাধারণ মানুষের সাড়া কেমন, আসলে আগামী 12 তারিখ কেমন ভোট উৎসবটা হবে অঞ্চলে? ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে আমরা ব্যাপক প্রচার প্রচারণা করেছি, গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, জনসভা এবং মানুষের কাছে ধানের শীষের যে ভোটে মার্কায় ভোট দিলে যে কি এই এলাকার বা দেশের বা জাতি এবং আগামী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এটা গুরুত্বপূর্ণ, জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য কত গুরুত্বপূর্ণ ভোট সেটা মানুষ উপলব্ধি করতে পেরেছে। আমার ব্যাপক সাড়া পেয়েছে। আগামী 12 তারিখ সুষ্ঠু নির্বাচনের সকল মানুষ প্রত্যাশা করছে কোনো বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা এর সাথে দায়িত্বে আছে, মানুষকে যেন কোনো ভয়ভীতি প্রদর্শন না করে, গণগ্রেপ্তার না করে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। একটা বিষয় সবচেয়ে বড় মজার বিষয় যে আমরা শুনেছি যে বাইরে থেকে ব্যালট নিয়ে এসে সিল মেরে একটা বোরকার মধ্যে দিয়ে তার মধ্যে আবার ঢোকাবে, এইটা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশ্বাস রাখি এবং কোনো কেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন না করতে পারে এই বিষয়টা সর্বোচ্চভাবে নির্বাচন কমিশন কর্মকর্তারা দৃষ্টি আকর্ষণ করছে। ইনশাল্লাহ 12 তারিখের এই নির্বাচনে ধানের শীষের বিজয় ইনশাল্লাহ হবেই হবে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।